দেখ ভাই, আমি ভিডিওর প্রথমেই বলি তুই এই ভিডিওটা ছেড়ে চলে যা, কারণ এই ভিডিওটায় আমি তোর পুরো লাইফ এক্সপ্লেন করে ফেলেছি। তোর লাইফটা এখন যেরকম আছে সেরকমই যদি তোর কাছে ভালো হয় তাহলে তুই এই ভিডিওটা স্কিপ করে দে ভাই, না হলে তুই এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখার পর তুই তোর লাইফটাকে চেঞ্জ করতে শুরু করে দিবি। তাই আমি এখনও বলছি, এখনও সময় আছে, তুই ভিডিওটাকে স্কিপ করে দে। এই কথাটা আমি প্রচুর দুঃখের সাথে বলছি, কিন্তু এটাই সত্য। তোদের মধ্যে 99.6% মানুষ কখনোই বড়লোক হতে পারবে না। এর মধ্যে দোষ তোর নয়, তুই যে বড়লোক হতে পারবি না এর মধ্যে দোষ তোর নয়, দোষ তো সেই সিস্টেমের, যেই সিস্টেমের অংশ আমরা সবাই। সবচেয়ে প্রথমে আমাদের সবার স্কুলের কথা বলি। স্কুলে কি হয়, স্কুল ড্রেস পরে আই, জুতো এরকম হলে হবে নি, টাই ঠিক করে পর, ওপরে শার্টের বোতাম আট, চুল ছোট করে ঠিক করে কেটে আসবি, ভালো নাম্বার নিয়ে এরকম করে ক্লাস 10 চলে এলো। সায়েন্স লে, কমার্স লে, আর্টস লে। সায়েন্স লে যাতে ইঞ্জিনিয়ার হতে পারিস, সায়েন্স নেওয়ার জন্য কমপক্ষে এত নাম্বার চাই, এত নাম্বার নেই তাহলে সায়েন্স পাবিনি। বাবা মা বলে না না স্যার আমার ছেলে সায়েন্স নেবে, যা হোক করে কম নাম্বার পেলেও অ্যাডমিশন করিয়ে দেয়। জীবনে কমার্স নেওয়া যাবে না, আর্টস নেওয়া যাবে না। লেলে এবারে স্কুল লাইফের ব্যাপারটা ছাড়, ক্লাস 11 গেল, 12 গেল, এবারে কলেজ লাইফ চলে এলো। আইআইটি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হ, নিট পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হ, গেট, জেই, বিএ, বিকম, বিকমার্স এর মধ্যে যে কোনো একটা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হ। এবারে স্কুলের পড়াশোনাতে তো হবে না, কোচিংয়ে ভর্তি হ। কোচিংয়ে ভর্তি হতে গেলেও কোচিংয়ের এন্ট্রি পরীক্ষা দিতে হবে। এবারে এন্ট্রি পরীক্ষায় পাস করলেও কোচিংয়ে পড়তে হবে, পাসটা করেছিস তো কোচিংয়ে পড়ার জন্য। এরকম করে করে লাইফটার পুরো সর্বনাশ করে দিবি। কিন্তু বাদ দে, এটা তো সবে চালু হলো। ফেজ 2 কলেজ লাইফ। কলেজেও আমাদের সেই একই কিছু পড়ানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এই সব করে আমাদের ব্রেনটাকে পুরো খারাপ করে দেওয়া হয়, যেটাকে আমরা ডিসিপ্লিন ভেবে মেনে চলি। অ্যাটেন্ডেন্স মেনটেন কর, এটা কর, ওটা কর, পরীক্ষা দে, প্রতি মাসে টেস্ট দে, ফাইনাল এক্সাম দে, লাখ লাখ টাকা ফিস প্রতি মাসে দিতে থাক, প্রতি বছর দিতে থাক। এবারে যেমন তেমন করে এই সব শেষ হলো। এবারে কি জব চাই, প্লেসমেন্ট চাই, তাই জবের জন্য তৈরি হ। ইন্টারভিউতে মাথা খারাপ কর, নিজের টেনশন তৈরি কর, নিজের ওপরে প্রেশার বাড়া। কিন্তু কি আর করবি, বাদ দে, এই তো সবে চালু হলো। এর পরের স্টেজটা তো শোন, যেটা তোর কেরিয়ার। লে ভাই, লাইফে এত খেটে নিয়েছি, পড়াশোনা করে নিয়েছি, শেষমেশ একটা জব তো পেয়ে গেছি। কোম্পানিতে যা সেই সবের মতন ভিড়ের মধ্যে তুই একজন অংশ হয়ে গেছিস, সেই র্যাট রেসের ট্র্যাপে পড়ে গেছিস তুইও। যেখানে হাজারো মানুষ প্রতিদিন দৌড়াচ্ছে ইঁদুরের মতন, তুইও দৌড়া। যেখানে তোর বস তোর উপরে প্রেশার দিবে যে রুলস মেনটেন কর, তোর পুরো আক্কা জিন্দাগির ব্যান্ড বেজে যাবে ভাই। রাত্রিতে বাড়ি যাবি, বাড়ি যেতে না যেতেই সকাল হয়ে গেল, আবার সকালে উঠে জবে আয়। তোর বসের গালাগালি খাবি, অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবি, জব সুইচ করবি, আবার তারপর নতুন লোকের সাথে দেখা হবে, পলিটিক্সের মধ্যে পড়বি, তারপরে তোর নিজের মাথাটাকে তুই নিজেই খারাপ করবি। বাট এগেইন দিস ইজ নট এন্ড, এখানেই শেষ নয়। আবার এসে দাঁড়ায় নেক্সট ফেজ, বিয়ে। লে ভাই, 30 বছর বয়স হয়ে গেল, বিয়ে করার সময় হয়ে গেল। মেয়ে খোঁজ, ছেলে খোঁজ, বিয়ে করতে হবে, ভালো করে বড় করে বিয়ে করতে হবে, একটা ছেলে নিতে হবে, একটা ছেলেও হয়ে গেল। এবারে তার উপরে খরচ কর, এবারে একটাই তো জব, খরচ বেড়ে গেল। দাঁড়া, এবারে তো একটা গাড়ি কিনতে হবে, এবারে একটা ভালো মতন গাড়ি কিনলি, এবারে তো একটা ভালো বাড়ি চাই, বাড়িও কিনলি, এবারে তো ভালো কাপড়ও পরতে হবে, ভালো কাপড় পরা চালু করলি। সাকসেসফুল এর মানেই কি আমি বড় লোক, এটা লোককে দেখানো, তাই তো? এদিকে ছেলে বড় হচ্ছে, এদিকে তোর লাইফ চলছে, এবারে তোর মাথার উপরে চাপও বাড়ছে, এদিকে তুই ভাবছিস জব ছেড়ে একটা বিজনেস করি। জব তো তুই ছাড়তে পারবি না, কারণ প্রতি মাসের ইএমআই আছে, গাড়ির ইএমআই আছে, ঘরের ইএমআই আছে, ছেলের প্রতি মাসের স্কুলের ফিস আছে, এদিকে আবার ঘরেরও খরচ আছে। এই সব কিছু ভেবে তুই আর জব ছাড়তে পারিস নি, আর তুই বিজনেসও করতে পারিস নি। এবারে বাস প্ল্যান করিস রিটায়ারমেন্টের। তুই এটা ভাবিস যে যখন রিটায়ারমেন্ট হয়ে যাব তখন এই জীবনটাকে যেরকমভাবে কাটাতে চেয়েছি সেরকমভাবে কাটাবো। তাহলে ঠিক আছে, এখন বয়স 30 বছর, আজ থেকে ঠিক 30 বছর পর রিটায়ারমেন্ট হয়ে যাবে। তার কথা ধর, তখন ব্যাংকে মিনিমাম 1 কোটি টাকা থাকবে, লাইফ সেট, তাই তো? তুই এটা ভাবতে ভুলে যাস যে আজকের 1 কোটি টাকা 30 বছর পর কি আর 1 কোটি টাকা লাগবে? তার ভ্যালু কমে যাবে, তখন সেই টাকাটা 25 লাখ টাকা লাগবে। তখন তোকে তোর ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, তোর ছেলের ওপর তোকে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে। আর পার্কে বসে বসে টাইম পাস করবি, গসিপ করবি, আর রাত্রিতে ঘুমানোর সময় ভাববি বাস টাইম এবারে এসতেছে মনে হয়। এই যে লাইফটা আমি তোকে বললাম, তোর একার নয়, পুরো ইন্ডিয়ার সবার, পুরো পৃথিবীর সবার। এই যে জীবনটা কেন এরকম জানিস? আমাদের সবাইকে এরকম একটা সিস্টেমে ফেলা হয়েছে, সেই সিস্টেমে আমরা ইঁদুরের মতন দৌড়াচ্ছি। আর সেই সিস্টেমে যারা দৌড়াচ্ছে তাদের গোল কি? দৌড়াতে থাক, কমপ্লিট করতে থাক, স্কুল যা, কলেজ যা, জব কর, বিয়ে কর, লোন লে, খরচ কর,
ট্যাক্স দে, বিয়ে কর, ছেলে মেয়েদেরকে বড় কর, তাদেরকে পড়াশোনা করা, তাদের বিয়ে দে, রিটায়ারমেন্টের প্ল্যান কর। আরে ভাই কেন কেন এরকম জীবন আমাদের? কেন আমরা ইঁদুরের মতন সবাই দৌড়াচ্ছি? আজ আমি দৌড়াচ্ছি, কাল আমাকে দেখে তুই দৌড়াচ্ছিস, আবার তোকে দেখে অন্য কেউ দৌড়াচ্ছে। কেন আমরা ইঁদুরের মতন দৌড়াচ্ছি? এটাকে আমি বলি র্যাট রেস। তা র্যাট রেস ট্র্যাপ। তুই কি জানিস এই র্যাট রেসে যদি আমরা না দৌড়াই তাহলে কি হবে? যেই সব লোক সবচেয়ে উপরে আছে, টপে বসে আছে, যারা এই এডুকেশন সিস্টেমটাকে বানিয়েছে, যারা আমাদেরকে কন্ট্রোল করার জন্য এই সিস্টেমটা বানিয়েছে, তুই কি কখনো নিজেকে প্রশ্ন করেছিস কে বানিয়েছে এই সিস্টেমটা? কেন বানিয়েছে এই সিস্টেমটা? আমি বলছি আমাদেরকে কন্ট্রোল করার জন্য। তুই যদি আমার আগের ভিডিওটা দেখে থাকিস, দ্য এডুকেশন ট্র্যাপ, তাহলে তুই পুরো ব্যাপারটা জানিস। আর যদি না দেখে থাকিস তাহলে আমি তার একটা ছোট্ট মতন ক্লিপ শেয়ার করছি তোর কাছে। সময়টা ছিল 1806। নেপোলিয়নের আর্মি ও প্রেসিয়ার আর্মি মধ্যে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটাই প্রেসিয়ান ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হলেও নেপোলিয়নের কাছে হেরে যায়। প্রেসিয়ান লিডাররা ভাবনায় পড়ে যায় যে ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হবার সত্ত্বেও আমরা কিভাবে হেরে গেলাম। অনেক ভাবার পর প্রেসিয়ান লিডাররা বুঝতে পারে যে আমাদের আর্মি বেস্ট ছিল, কিন্তু আমাদের আর্মির সোলজাররা যুদ্ধের সময় তার লিডারের কথা না শুনে নিজের বুদ্ধি ব্যবহার করছিল, আর নেপোলিয়নদের সোলজাররা শুধুমাত্র নেপোলিয়নের কথাই শুনছিল। এই হারের ফলে প্রেসিয়ানদেরকে অর্ধেক টেরিটরি নেপোলিয়নের হাতে তুলে দিতে হয়, আর সাথে একটা পিস অফ এগ্রিমেন্ট সাইন করতে হয়। এবারে প্রেসিয়ান লিডারদের সামনে একটা চ্যালেঞ্জ হয় যে এরকম আমাদের সাথে আর কখনো না হয়। কিন্তু প্রশ্ন তো একটাই যে এটা করবে কি করে? প্রচুর ভাবার পর তাদের মাথায় একটা বুদ্ধি আসে। সেই ভাবনা হিসাবে তারা একটা সিস্টেম বিল্ড করতে লেগে যায়। কেমন সিস্টেম? এমন সিস্টেম যে তাদের সোলজারকে যতটা বলা হবে তারা ততটাই করবে, এক চুল বেশিও নয় আর এক চুল কমও নয়। এটা করার জন্য তাদের কাছে উপায় কি ছিল? সেই ব্রেনকে কন্ট্রোল করার, যেই ব্রেন নিজে থেকে ভাবার জন্য এখনো প্রস্তুত নয়, যেই ব্রেন ঠিক কোনটা ভুল কোনটা এটাও জানেনি, সেই ব্রেনকে যেটা বলা হবে সে যেন সেটাই মেনে নেয়। এইভাবেই তৈরি হয় 8 বছরের একটা এডুকেশন সিস্টেম, দ্য প্রেসিয়ান এডুকেশন সিস্টেম। 5 থেকে 13 বছর অবধি এই এডুকেশন সিস্টেমটাকে কম্পালসারি করে দেওয়া হয়। এবারে আলাদা আলাদা দেশ নিজেদের এডুকেশন সিস্টেম প্রেসিয়ান এডুকেশন সিস্টেমের মতন বানাতে চালু করে। এবারে এই এডুকেশন সিস্টেমের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল এবারে এমন একটা জেনারেশন তৈরি করা, তাদের ভাবনা চিন্তা মেরে তাদের মাথায় টাকা ইনকাম করার জন্য একটাই অপশান থাকুক, ওয়ার্ক অ্যাজ এ লেবার ইন ফ্যাক্টরি, যাকে বাংলায় বলে ফ্যাক্টরিতে একটা চাকরের কাজ। এবারে যেমন ভাবনা তেমন কাজ। যেই লোকগুলো চাষ করে, ছোটোখাটো ব্যবসা করে, হাতে প্রোডাক্ট বানিয়ে টাকা ইনকাম করতো, তাদের ছেলেমেয়েদের ব্রেনকে এরকমভাবে তৈরি করা হয় যে সে তার এডুকেশনটা কমপ্লিট করা হলেই তার কাছে টাকা ইনকাম করার একটাই অপশান, যে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করা। এইভাবে ফ্যাক্টরিতে লেবারের অভাবটা আস্তে আস্তে মিটে যায়। সময়টা ছিল 1835। থমাস ব্যাবিংটন ম্যাকাউলে, যার ব্যাপারে হয়তো তুই স্কুল লাইফে পড়েছিস, লর্ড অফ ম্যাকাউলে নামে, সে একটা প্রপোজাল তৈরি করে ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশনটাকে প্রমোট করার জন্য। লর্ড উইলিয়াম বেন্টিং সেই সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নমেন্ট জেনারেল ছিল। সে এটাকে ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 এর থ্রু পাস করে দেয়। এই এডুকেশন সিস্টেমটাকে পুরোপুরি প্রেসিয়ান এডুকেশন সিস্টেমের মতোই তৈরি করা হয়। লোকেরা ভাবছিল ইংরেজরা আমাদের ভালো চাই, আমাদেরকে ইংরেজি শেখাবার চেষ্টা করছে, কিন্তু আসল সত্যটা কি ছিল? Education should create a class of persons, Indian in blood and color, but English in taste, opinion, in moral and in intellect. ওয়ার্কার ওয়ার্কার ওয়ার্কার। অফিসে কর্মচারী থেকে শুরু করে আর্মিতে সোলজার অবধি প্রতিটা জায়গায় ইন্ডিয়ানরা কাজ করছে। ইংরেজরা ইন্ডিয়ানদেরকে কাজে লাগিয়ে ইন্ডিয়ানদেরকেই চাকর বানিয়েছিল। ইন্ডিয়ানদের ব্রেন ওয়াশ এরকম ভাবে হয়েছিল যে ইন্ডিয়ানদের ইংরেজদের কথা মানা ডিউটি হয়ে গিয়ে। তাহলে তুই বুঝতে পারলি তো কেন এই সিস্টেমটাকে ব্যবহার করে তারা তখন আর্মি কন্ট্রোল করেছিল, আর আজ আমাদেরকে জন্ম থেকে শুরু করে 60 বছর বয়স অবধি কন্ট্রোল করা হচ্ছে। স্কুলে যা, স্কুল ড্রেস পর, টাই পর, গুড মর্নিং বল, চুল ঠিক কর, আর জবে যা, বসের গালি শোন। আর এখানেই শেষ নয়, আর আমাদের কাছে মানুষ আশা করে লোনে গাড়ি লে, শো অফ কর, আর ঘুরতে যা, বড় বড় ট্রাভেলিং কর, চুলোই যাক পয়সা, শুধুমাত্র এমন একটা লাইফ লোককে দেখানো, জীবনে যাই হোক না কেন। তাহলে তুই বুঝলি তো কেন এই সিস্টেমটা বানানো হয়েছে? যাতে যেই সব লোক ওপরে আছে তাদের কাছে যেন সবসময় লোক থাকে তাদের কাজ করার মতন। ভাই এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে র্যাট রেস, ইঁদুরের একটা দৌড় যেটা সবাই দৌড়াচ্ছে, আর এই সিস্টেমটা চাই আমরা যেন দৌড়াতে থাকি। এবারে কোশ্চেন তো হচ্ছে এটা, সারা জীবন কি ইঁদুরের মতনই দৌড়াতে থাকবি, না বাঘের মতন আলাদা হতে চাস সবার থেকে? এবারে প্রশ্ন হচ্ছে এটাই, বাঘের মতন বাঁচতে তো চাই, কিন্তু বাঘের মতন বাঁচবো কিভাবে? আমি বলছি
এই ইঁদুরের লাইফ থেকে বার হতে গেলে নিজের ভাবনা চিন্তাটাকে সর্বপ্রথম চেঞ্জ করতে হবে। এই ভাবনা চিন্তাটাকে 3টে ধাপে চেঞ্জ করতে হবে। সব থেকে প্রথমে যে ধাপটা এসছে হলো এক, মেকিং মানি। ভাই দেখ, যদি শুধু টাকা কামাতে চাস তাহলে যা জব কর, কিন্তু যদি বড়লোক হতে চাস, ওয়েলদি হতে চাস, ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাস, লোকেশন ফ্রিডম চাস, টাইম ফ্রিডম চাস, প্লেস অফ মাইন্ড চাস, এই সব কিছু যদি ভাই তুই পেতে চাস তাহলে কিন্তু ভাই তোকে বিজনেস করতেই হবে। তুই পৃথিবীতে যত বড়লোক দেখেছিস তাদের মধ্যে কেউ কি জব করে বড়লোক হয়েছে? এবং লাইফে টাকাই সব কিছু নয়, ফ্রিডম চাই, টাইম চাই, প্লেস অফ মাইন্ড চাই। জবে এটা হয়নি ভাই। যা বাইরে যা, লোকের সাথে কথা বল, টাইম পাস কর, কিছুটা মুহূর্ত এনজয় কর। বেশিরভাগ বড়লোক যারা লাইফটাকে এনজয় করছে, বন্ধুর সাথে ট্রাভেলিং করছে, তারা কখনোই জব করে এই জায়গায় পৌঁছায়নি। এটা বোঝার চেষ্টা কর। যেই সিস্টেমটা তোকে বারবার বলে টাকা ইনকাম করার উপায় হচ্ছে চাকরি, টাকা ইনকাম করার উপায় হচ্ছে চাকরি, টাকা ইনকাম করার উপায় হচ্ছে চাকরি, আইআইটি এক্সাম, MBA, JEE, GATE, NEET, ভাই তোর পক্ষে যদি সম্ভব হয় তাহলে বন্ধ কর এগুলো। এগুলোই শুধু টাকা কামানোর উপায় নয়, আরও ভালো ভালো উপায় আছে। অনলাইনে বিজনেস কর, অনলাইনে যে কোনো একটা ভালো স্কিল শিখ, ফ্রিল্যান্সিং কর, আরও অনেক দিক আছে, কিন্তু শুরু কর ভাই, ছোট হলেও কিন্তু শুরু কর। সার্ভিস দিয়ে চালু কর, তুই দেখবি ঠিক টাকা কামানো শুরু হয়ে গেছে। সেকেন্ড, ম্যানেজিং মানি। তোকে কে বলে ভাই তুই সাকসেসফুল মানে তোকে সাকসেসফুল দেখতে লাগবে? কে বলে ভাই সাকসেসফুল মানে কোট প্যান্ট পর, ভালো জুতো পর, ভালো একটা ব্র্যান্ডের ঘড়ি পর, ভালো দেখে একটা গাড়ি কিন, বড় দেখে একটা বাড়ি কর, বড় করে আয়োজন করে বিয়ে কর? তোকে কে বলে ভাই? আমরা মিডিল ক্লাসটা কেমন জানিস? কাছে পয়সা নেই, লোন নিয়ে বড় করে বিয়ে করছি, বাড়ি কিনছি, গাড়ি কিনছি। এই সব কিছু তুই কাকে দেখাচ্ছিস ভাই? তুই কি করছিস না করছিস কারো কোনো যায় আসেনি। তুই লোন নিয়ে বড় করে বিয়ে করে যাকে খাওয়াবি সে বাড়িতে গিয়ে ঘুমানোর পরেই ভুলে যাবে যে কি খেয়েছে সে। তাই বলছি, লোক দেখানো বন্ধ কর, স্টপ শোয়িং অফ। তুই বরং এটা চেষ্টা কর তুই কিভাবে সিম্পল মানুষের মতন থেকে বড় কিছু করতে পারিস, যেই জিনিসটা তোর সত্যিকারের দরকার। টাকা সেভ কর, টাকা ইনভেস্ট কর, এমন দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা কর যেখানে টাকাই তোকে এত টাকা কামিয়ে দেবে যে তুই সারা জীবনটা বসে বসে খাবি। তোকে আর কখনোই জব করতে হবে না, কোনো কাজই করতে হবে না, যাকে তুই রিটায়ারমেন্ট বলিস। এবারে কিসে ইনভেস্ট করতে পারিস বা কি করতে পারিস সেগুলো নয় অন্য একদিন বলবো, কিন্তু ভাই শুরু কর, ছোট হলেও শুরু কর। দেখ ভাই, তোকে বড়লোক হতেই হবে। কার জন্য? নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, লোকের জন্য নয়। 3 নম্বর, ম্যানেজিং লাইফ। ফার্স্ট, দেখ ভাই, টাকাই সব কিছু হয়নি, জব করা, বিজনেস করাই সব কিছু হয়নি। আরে দেখ ভাই, তোর জীবনে যদি হেলথ নেই, হেলথই প্রচুর খারাপ, টাকা কিছুই লাভ করতে পারবে না। সেকেন্ড হচ্ছে রিলেশনশিপস। আরে দেখ ভাই, তোর যদি তোর ফ্যামিলির সাথে, তোর ভাই বোনের সাথে রিলেশন খারাপ হয়ে থাকে তাহলে বলি কি করবি ভাই তুই টাকা? ধর তোর কাছে কয়েক কোটি টাকা আছে কিন্তু ফ্যামিলির সাথে রিলেশন খারাপ, তাহলে তুই কি করবি? টাকাই শুধু সব সুখ দিতে পারেনি। যেই দিন থেকে মোটামুটি একটা ভালো টাকা কামাতে পেরে যাবি সেই দিন থেকে হেলথের প্রতি, ফ্যামিলির প্রতি লক্ষ্য দিবি। কখনো এটা ভাববিনি যে আগে অনেক টাকা কামিয়ে নি তারপরে এগুলো তো একদিন হয়েই যাবে। এটা করলে কিন্তু হবে না। তাই বলছি ভাই, তুই এই র্যাট রেস থেকে বার হয়ে বাঘের মতন বাঁচ। যদি তুই এই র্যাট রেস থেকে বার হয়ে বাঘের মতন বাঁচতে চাস, এই সমস্ত প্রবলেমের সলিউশন পেতে চাস, তাহলে আমার দ্য এডুকেশন ট্র্যাপ এই ভিডিওটা দেখতে পারিস। এতে প্রবলেম থেকে শুরু করে সলিউশন অবধি সব কিছু বলা আছে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ডকুমেন্টারিতে। কমেন্টে তো সিদ্ধান্ত জানাবি।